বল। কোথায় তোরা? কোথায় আমরা মানে কোয়েল তোর সাথে তো, সেজন্যই। কি বলছিস তুই? কোয়েল আমার সাথে নেই তো। ও তো ভার্সিটিতে ছিল অঙ্কিতের সাথে, সেটা দেখি আমি চলে এসেছি। ও হোস্টেলে ফেরেনি? না, ও এখনো ফেরেনি। আর কি বললি, অঙ্কিতের সাথে আছে? আমি আসছি, তুই কোথায়? আমি তো হোস্টেলের বাইরে। আদিত্য কথা শেষ করার আগে রাজ কল কেটে দিল। আদিত্য ফোনের দিকে তাকিয়ে বলল, না, এইবার আসবে ছুটতে ছুটতে। ওদিকে রাজ এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে রুমাল বের করে সেটা হাতে কোনো মতে পেঁচিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। টিনা কিছু বলবে তো দূর, কিছু বোঝারও সুযোগ পেল না। অঙ্কিতকে একটা ফোন করি আমি। কেন? আপনি তো বললেন রাজদা জানালো কোয়েল অঙ্কিতের সাথে ছিল, তাই বললাম। হ্যাঁ, তো তোমাকে কেন কল করতে হবে? আমার কাছে ফোন নেই নাকি অঙ্কিতের নাম্বার নেই, কোনটা? যা বাবা, কি খারাপ কথা বললাম যে বিরক্ত হচ্ছেন? ধুর। আসল জায়গায় কিছুই বোঝেন না উনি, অন্য জায়গায় বুঝে বেশি। আদিত্য বিড়বিড় করে কথাটা বলে অঙ্কিতকে ফোন করলেন, আর আমি কিছু বলতে গিয়েও বললাম না। মনে মনে বেশ হাসিও পাচ্ছে আদিত্যের ব্যবহার দেখে। ঠিক হয়েছে, বুঝুক আমার কেমন লাগে জিয়ার সাথে ওনাকে দেখে। কিন্তু কেন এমন হয় আমার? মৌমিতা, এই মৌমিতা, কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ বলুন, খোঁজ পেলেন? কোন জগতে ছিলে? চলো আমার সাথে। আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে বসে পড়লাম। আদিত্য আর আমি গাড়ি করে একটা নাইট ক্লাবের সামনে দাঁড়ালাম। আমি কিছু জিজ্ঞেস করবো তার আগেই দেখলাম রাজদাও এসে উপস্থিত। তার মানে কোয়েল ক্লাবে আছে, কিন্তু কেন? ভেতরে চলো, আছে আজকে ওর কপালে দুঃখ। ইয়ে, কোয়েল এখানে আছে? ঠিক আছে তো। উম, এতক্ষণ ঠিক থাকলেও এরপর ঠিক থাকবে বলে মনে হচ্ছে না। ঠিক ঠিকের কথা বলছো তুমি? ও জীবিত ফিরবো, ও জীবিত ফিরবে বলে মনে হচ্ছে না আমার। তুমি একটু ভালো করে সাথে থাকা ব্যক্তিটির দিকে ভালোভাবে তাকাও, তুমিও বুঝতে পারবে। আমি একবার রাজদার দিকে তাকালাম, বেশ শান্ত। ঠিক যেমন আদিত্যও রেগে গেলে শান্ত হয়ে যায়, তেমনটা। মানুষ হুট করে এতটা শান্ত হতে পারে সেটা এদের না দেখলে জানতাম না। আমি রেগে গেলে তো পারলে সব শেষ করে দিই, তাই আর কি। একদিকে ভালোই, একজন রেগে গেলে আরেকজন শান্ত থাকবে। হয়ে গেল। আদিত্যের কথা শুনে আমি সামনে তাকালাম, কারণ ইতিমধ্যেই আমরা ক্লাবের ভেতরে চলে এসেছি। ক্লাবের মধ্যমণি হয়ে রয়েছে অঙ্কিত আর কোয়েল। আজ অনেকদিন পর অঙ্কিতকে দেখলাম, অনেকটা চেঞ্জ লাগছে ওর মধ্যে। আদিত্য কোয়েলকে ডাকতে যাবে তার আগে জোরে একটা গান বেজে উঠল। পুরো ক্লাব অন্ধকার হয়ে গেলে হুক্কা বার গানটা চলতে শুরু করলো, আর কোয়েল অঙ্কিত সেই তালে নাচতে শুরু করে। গানটা শেষ হোক তারপর যাবেন। আদিত্য কিছু না বলে শুধু রাজের দিকে তাকালেন। আমিও একটা ঢোক গিলাম আর রাজদার দিকে তাকালাম। রাজদার দৃষ্টি কোয়েল আর অঙ্কিতের উপর স্থির। বাপরে বাপ, কি যে হবে! ইস, কোয়েল কি ভালো নাচছে! আমিও যদি একটু যে ইয়ে না, মানে কোনোদিনও আসেনি তো, তাই আমি চোখ বন্ধই করে নিয়েছি আদিত্যর চাহনি দেখে। আসলে এত লোভ লাগছিল তাই মুখ ফসকে কথাটা বলেই ফেলেছি, আর উনি শুনেও ফেললেন। ইস, এখনই কেটে খেয়ে ফেলবেন আমাকে মনে হচ্ছে এমন। অঙ্কিতের সাথে নাচার খুব শখ, তাই না? না না না, তা কেন? আমার তো একটু নাচতে ইচ্ছে করছিল। আসলে কোনোদিনও এমন ক্লাবে আসেনি তো, তাই। আসার প্রয়োজনও নেই আর, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। মানে? আমার কিছু বুঝে ওঠার আগেই উনি আমার হাত ধরে টেনে নিয়ে কোয়েলদের কাছে চলে গেলেন। কোয়েল তো আমাদের দেখে বেজায় খুশি, আর আমি এখন একটা শখের মধ্যে আছি, এই ভেবে যে উনি আহ, আমি ওনার সাথে ডান্স করব। উনি আমাকে যেভাবে মুভ করাচ্ছেন আমিও সেভাবেই মুভ করছি। আমার দৃষ্টি ওনার দিকে স্থির। ভার্সিটি ডান্স কম্পিটিশনে যেই আক্ষেপটা ছিল সেটা এভাবে পূরণ হবে আমি ভাবতেও পারিনি। এসবের মাঝেই উনি হুট করে আমাকে ঘুরিয়ে দিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে বললেন, কম্পিটিশনের কথা ভাবছো বুঝি? হ্যাঁ হ্যাঁ, মানে না। জানতাম, আমারও আক্ষেপ ছিল ওটা নিয়ে, পূরণ করে নিলাম একেবারে। অঙ্কিত কোয়েলকে থেমে যেতে দেখে কোয়েল যেদিকে তাকিয়েছিল সেদিকে তাকালো। রাজকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কোয়েলের হাত ধরে টেনে নিয়ে চলে যায় রাজের কাছে। হে রাজ, কেমন আছিস?
রাজ আগেই দেখেছে কোয়েল আর অঙ্কিত ওর দিকে আসছে। সেটা দেখে ইচ্ছে করেই অন্যদিকে ঘুরে যায়, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায়। অঙ্কিত এসে ডাকলে ওর দিকে ফিরে হাসি মুখে বলে, হাই, আমি ভালো আছি। তুই কেমন আছিস? এই তো ইনের দয়াতে ভালোই আছি। উনি দয়াটা করলে আজীবন ভালো থাকবো। चल चल अब मैं इतना भी कुछ खास नहीं। রাজ জোরপূর্বক একটা হাসি দিল। অঙ্কিত রাজের দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালে রাজ পকেট থেকে হাত বের করে না। অঙ্কিতের কাছে গিয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরার সময় হালকা করে হাতটা বের করে আবার চটজলদি পকেটে ভরে নেয়। চলো। কোথায়? আদিত্য তো আর মোর কাছে। ওরা তো ওদিকে ডান্স করছে, আমি কি করব? ওরা যেটা করেছে সেটাই করবে। কোয়েল অঙ্কিতের কানে কানে কিছু একটা বলে রাজকে জোর করে টেনে নিয়ে যায় ডান্স ফ্লোরে। সঙ্গে সঙ্গে একটা সফট মিউজিক বাজতে শুরু করে। কোয়েল নিজে রাজের গলার উপর হাত রেখে চোখে চোখ মিলিয়ে জিজ্ঞেস করে, হাতে কি হয়েছে তোমার? রাজ কোয়েলের চোখের থেকে চোখ সরিয়ে নিচে নামিয়ে নেয় আর কোয়েল কোমরে হালকাভাবে বা হাত রেখে বলে, কিছু না। আমি ডান হাতের কথা বলছি, দেখাও। রাজ দেখতে না চাইলে কোয়েল এক প্রকারে জোর করে হাতটা টেনে বের করে দেখালো হাতে একটা সাদা রুমাল বাঁধা, যা ইতিমধ্যে লাল রং ধারণ করেছে। কিভাবে হয়েছে এটা? ভার্সিটিতে আনতে গিয়েছিলে? হুম, তারপর? না পেয়ে ভার্সিটির ভিতরে গিয়েছিলাম, কিন্তু পাইনি। ভেবেছি ফিরে গেছো, তাই আমিও অফিসে চলে গেছিলাম। হ্যাঁ, সে তো তুমি যাবেই। তোমার টিনা আছে না কি অফিসে? হুম। কোয়েলের গাটা জ্বলে গেল রাজের বলাতে। মানে রাজ স্বীকার করলো সে অফিসে যায় টিনার জন্য। কোয়েল পারছে না এখানেই রাজের মাথার মধ্যে একটা সজোরে বাড়ি মারতে। স্বীকার করলে তবে যাক ভালো। কোয়েল এবার কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। এতটা শান্ত কেন আজকে? আমি তো ভেবেছিলাম আমাকে গিলে খাবে এতক্ষণ কারোকে না জানি এখানে থাকার জন্য। তার কিছুই তো করলো না, বরং কথাই বলছে না। কিছু কি হয়েছে অফিসে নাকি? আব্বু, তোমাকে অনেক কিছু বলার আছে। রাজ এবার তাকালো কোয়েলের দিকে। বলো। এখন নয়, পরে সময় করে বলবো। তোমাকে তো আমি সবকিছু শেয়ার করি, জানোই। হুম। হাতে ব্যান্ডেজ করে নেবে তো বাড়ি থেকে? হ্যাঁ, করে নেব। গান শেষ হয়ে গেলে সবাই থেমে যায় আর লাইট জ্বলে ওঠে। কোয়েল রাজকে ছেড়ে দূরে সরে দাঁড়ানোর পর আদিত্য আর মৌমিতার দিকে তাকালো। দেখে ওরা একটা ঘোরের মধ্যে আছে। কোয়েল গিয়ে ওদের সামনে হাত তালি দিকে ওরা একে অপরের দূরে সরে যায়। চল তোদের পৌঁছে দিই। আদিত্য কথাটা বলে রাজদাকে নিয়ে নিচে চলে যায়। আমি আর কোয়েল অঙ্কিতের সাথে দেখা করে নিচে চলে যাই। কোয়েল রাজদাকে তার গাড়ির সামনে দেখে সেদিকে গিয়ে বলে, আদিত্যদা, রাজের হাত কেটে গেছে। ও এই নিয়ে ড্রাইভ করবে নাকি? কি করে হাত কাটলো তোর? দেখা। আরে তেমন কিছু না, ঠিক আছে। আমার একটু অফিসে যেতে হবে, না হলে তোদের সাথেই যেতাম। তোরা ফিরে যা, আমি পৌঁছে যাব রাত হওয়ার আগে। শিওর? একদম। রাজকে এত অফ লাগছে কেন? ও এতটা শান্ত কোনো সময় থাকে না। শান্ত বলতে ভুল হবে, মনে হচ্ছে ও নিস্তেজ হয়ে পড়েছে। আজকে রাতে জানতে হবে কি হয়েছে। মমিতা, চলো। আদিত্য আর আমি চলে এলে কোয়েল ওখানে দাঁড়িয়ে থাকে। আমিও আর ডাকিনি কোয়েলকে। আসছে। কি হয়েছে? কই কিছু না তো, আমার আবার কি হবে? আমার কাছে লুকাচ্ছ? কি চাইছো বলো তো তুমি? আমি যা চাই তা আর কখনো পাবো না। মানে কি চাইবো? আমার মাথা গরম করিয়ে দিতে চাইছো, তাই এরকম করছো? আমার কিন্তু ভালো লাগছে না রাজ। কি হয়েছে চুপচাপ বলো। এত জোর এখন আমার উপর? কোয়েল পিছিয়ে গেলে রাজের কথা শুনে বেশ অভিমান নিয়ে বলল, আমি জানতাম না এখন আমার তোমার উপর কোনো অধিকার নেই। আসলে তুমি কোনোদিন বলনি তো, তাই। ঠিক আছে, আজকের পর থেকে মনে থাকবে কথাটা। এক ঝটকায় কোয়েলকে কাছে টেনে। চুপ চুপ চুপ, এত কথা কে বলতে বলেছে? হ্যাঁ, আমি বলেছি? এখনো বাচ্চা আছিস, যা। আদি অপেক্ষা করছে, আমি বাড়ি পৌঁছে ফোন করব। চলে যাব? আজ একটু অবাক চোখে তাকালো কোয়েলের দিকে। মনে পড়লো কোয়েল কিছু কথা বলবে বলেছিল।
আমি পরে শুনবো তোর সব কথা, আজকে আমাকে যেতেই হবে। তখন সব ফেলেই ছুটে এসেছিলাম, তোর খোঁজ পাওয়া যাচ্ছিল না শুনে। তুই যা, আমি হাতে ব্যান্ডেজ করে নেব। কে করে দেবে? টিনা? ডক্টরকে দিয়ে করিয়ে নেব মা আমার। হুম, যাকে ইচ্ছে তাকে দিয়ে করাও, আমার কি বেটা যমরাজ। কথাটুকু বলেই কোয়েল পালালো। রাজ এদিকে একা একা দাঁড়িয়ে ভাবছে। যেই কাজ হয়ে গেল অমনি পাল্টি মেরে পালালো। আমি কি ভুল ভাবছি? কোয়েল কি বলবে বলছিল? হতে পারে কোয়েলের কথা শুনলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে, আর না হলেও আমি ওকে জিজ্ঞেস করব। ওর বিহেভিয়ার আমি ফিল করেছি, ও আমাকে নিয়ে ভাবে, আমাকে ভালোবাসে। কি করছিলিস তুই অঙ্কিতের সাথে? কোয়েল নিজের বেডে চুপচাপ বসে থাকলে আমি ওর পাশে বসে কথাটা জিজ্ঞেস করলাম। কোয়েল কিছু একটা নিয়ে চিন্তা করছে, সেটা বুঝলাম, কিন্তু কি নিয়ে এত চিন্তা করছে এইটা জানতে হবে। আমি যা আন্দাজ করছি সেটা ঠিক কিনা ওর সাথে কথা বললেই বোঝা যাবে। কোয়েল আমার দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় এইবার তোর সবটা জানা উচিত। তোর আর অঙ্কিতের ব্যাপারে? হাট ঘোড়ার ডিম, আমার আর অঙ্কিতের ব্যাপারে কি হবে ছাই? ওর আর আমার মধ্যে কিছু নেই বন্ধুত্ব ছাড়া। ভাগ্যিস নেই, না হলে বেচারা রাজেদার কি হতো বলতো? তুই কি কি বলতে চাইছিস? হ্যাঁ, আহা, উনি যেন কিচ্ছু বুঝতে পারছে না। তুই কি মনে করেছিস আমি তোর আর রাজদার বিহেভিয়ার কিছু বুঝি না? এতই বোকা নাকি আমি? হ্যাঁ, সব বুঝি আমি, বুঝলি? হ্যাঁ, শুধু নিজেরটাই বোঝো না। কাজের কথা বল, বাড়তি কথা না বলে। হয়ে গেল ফুস। শোন, শোনার জন্যই তো বসে আছি। আমি যেমন আন্দাজ করেছিলাম তোর আর আদিত্যতার মধ্যে কোনো একটা কানেকশন আছে, তেমন অঙ্কিতও আন্দাজ করেছিল। যেদিন তোর পায়ে ব্যথা লাগলো রনির থেকে পালাতে গিয়ে, সেদিন তোকে আর আদিত্যতাকে অঙ্কিত দেখেছিল একসাথে। তখনও ও কিছু একটা সন্দেহ করে, আর পরে আমাকে বলে। তুই কি বলেছিলি? আমি এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু পরে যখন রনির তোকে প্রপোজ করলো আর আদিত্যতা ওরকমভাবে রিয়াক্ট করলো, তখন ও আবার আমায় এসে কঠোরভাবে জিজ্ঞেস করে। সেদিন আর আমি কিছু লুকাইনি, কারণ তখনও যদি লুকাতাম তাহলে প্রবলেম হতে পারত। এটা তুইও জানিস ভালোভাবে। কোয়েলের কথাটা ঠিক। আদিত্যের ব্যবহারে যে আমূল পরিবর্তন এসেছে, তাতে আমি যদি ভবিষ্যতে ওকে মেনে নিই তাহলে সেটা খুব একটা আশ্চর্যের হবে না। তাই আমি কোয়েলের কথায় হ্যাঁ বোধক মাথা নেড়ে সায় দিলে কোয়েল বলে, এছাড়া অঙ্কিতকে সবটা জানানোর সবচেয়ে বড় কারণ ও তোকে ভালোবাসে। কোয়েলের কথাটা শুনে আমি শুধু ওর দিকে তাকালাম আর বললাম, তারপরও সবটা শুনে খুব একটা রিয়াক্ট না করলেও মনে মনে কষ্ট পেয়েছে এটা বুঝেছিলাম। সেদিনের পর থেকে হুট করে এই যোগাযোগ বন্ধ করে দেয়। ভয় হতো উল্টাপাল্টা কিছু করে বসবে না তো, এই ভেবে। তাই তোর প্রশ্নও এড়িয়ে যেতাম। আজকে হঠাৎ করে আমি যখন ক্লাস থেকে বের হই, তখন অঙ্কিতের মেসেজ আসে, যেটাই বলা ছিল আমি যেন লাইব্রেরির পাশে থাকা কমন রুমে ওয়েট করি। এবার বুঝলাম, তাই তুই তখন ওভাবে চলে গিয়েছিলি। কি কথা হলো অঙ্কিতের সাথে? কি বললো? ঠিক আছে তো? ফ্ল্যাশব্যাক। কোয়েল কমন রুমে ঢুকেই দেখলো অঙ্কিত চুপচাপ একটা ব্রেঞ্চে নিচের দিকে তাকিয়ে বসে আছে। এই কয়েকদিনেই মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। এটা দেখে কোয়েলের খারাপ লাগলো। কোয়েল ধীর পায়ে এগিয়ে অঙ্কিতের কাঁধে হাত দিলে অঙ্কিত উঠে দাঁড়ালো। কি অবস্থা করেছে এটা নিজের? ঠিকই আছি, তুই কেমন আছিস? ভালো। কোথায় ছিলে এতদিন? বাড়িতে গিয়েছিলাম। আবার কোথায় যাব? তাহলে যোগাযোগ করো নিচে। নিজেকে সামলাতে চেয়েছিলাম একা। কোয়েল মাথা নামিয়ে নিল পরিস্থিতি বুঝে। অঙ্কিত কিছুক্ষণ চুপ থাকার পর জিজ্ঞেস করলো, মৌ বলে দিয়েছিস আমার ব্যাপারে? না, ও জিজ্ঞেস করেছিল তোমার ব্যাপারে, কিন্তু কিছু বলিনি। আচ্ছা। অঙ্কিত চুপ করে ব্রেঞ্চে হেলান দিয়ে দাঁড়ালো। কোয়েল কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না, তাই ওখান থেকে সরে আসাটাই ঠিক মনে করলো। কিন্তু কোয়েল সরে আসতে গেলেই অঙ্কিত কোয়েলের হাত ধরে বাদ সাধে। কোয়েল অঙ্কিতের দিকে তাকালে অঙ্কিত নিচের দিকে তাকিয়ে বলে, আমার সাথে এমনটা না হলেই পারতো বল। কেউ কখনো আগে থেকে বুঝতে পারে না করে ওপর তাদের অনুভূতি আসবে। সরি, কেমন একটা উল্টো পাল্টা। কেউ কখনো আগে থেকে বুঝতে পারে কার উপর তাদের অনুভূতি আসবে। তুমিও বুঝতে পারোনি, এমনকি মৌ নিজেও বুঝতে পারছে না সে আদিত্য তাকে ভালোবাসে। ভালোবাসার অনুভূতিটাই এমনই অঙ্কিত।
কেউ খুব জলদি বুঝে যায়, কেউ বুঝতেই পারে না, আবার কেউ বুঝেও সেটাকে মানতেও চায় না। অনেকে আবেগকে ভালোবাসা মনে করে, আসলে যাকে ভালোবাসে তাকে দূরে ঠেলে দেয়। আবার অনেকে বিশ্বাস করতে পারে না যে তার অনুভূতি ভালোবাসা, কারণ সে তো কাউকে কোনোদিন ভালোবাসেনি। এটাই আদিত্যদার সাথে হয়েছে। আর মৌ, ও নিজেও জানে ও ভালোবাসে, কিন্তু সেটা মানতে চাইছে না ওর প্রতি আদিত্যদার করা ভুলের জন্য। আমি তাদের দলে যারা খুব তাড়াতাড়ি বুঝে ফেলে যে সে কাকে ভালোবাসে, তাই না? সত্যি কি তাই অঙ্কিত? কোয়েলের প্রশ্নটা কেন যেন অঙ্কিতের বুকে বিঁধল। কোনো কিছু না বলে সে চুপ করে রইল। আমি তোমার অনুভূতিকে অপমান করছি না, আমি শুধু বলতে চাইছি তুমি শিওর? কারণ অনুভূতি বোঝাটা সহজ নয়। ভালোবাসা আর মোহের অনুভূতির মধ্যে পার্থক্য করা আমার মতো পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আমরা বুঝতেই পারি না কে মোহ আর কে ভালোবাসা। তখন বুঝি যখন ভালোবাসার মানুষটি দূরে সরে যায় আর প্রতিটা মুহূর্তে আমাদের তাকে মনে পড়ে। কিন্তু যার প্রতি মোহ ছিল সে দূরে সরে গেলে অনেক দিন পর আমরা ঠিকই তাকে ভুলে যাই। তাই বলে কি একজন চলে গেলে অন্য একজনকে অ্যাকসেপ্ট করলে আমরা ভালোবাসিনি? এসেছি কারণ দ্বিতীয় মানুষটা আমাদের মনে নিজেদের জন্য আলাদা জায়গা করে নিয়েছে। যাকে আগে ভালোবেসেছিলাম তার জায়গাটা ঠিকই মনের কোণে রয়ে গেছে। তাই হঠাৎ করে মনে পড়লেই একটা কষ্ট অনুভব হয়। কেন? কারণটা হলো তাকে ভালোবেসেছি। কোয়েল থামলে অঙ্কিত ছলছল চোখে ওর দিকে তাকিয়ে বলে, দূরে সরে যাওয়ার পর বুঝতে পারলে তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? ওই জন্যই তো বললাম সব থেকে কঠিন কাজ। বুঝে উঠতে না পারলে বা দেরি হয়ে গেলে সারা জীবন কষ্ট পেতে হবে। আর যারা বুঝে যাবে তারাই ভাগ্যবান। কিন্তু বুঝবো কি করে? দুজন মানুষকে একসাথে ভালোবাসা যায়? এই প্রশ্নের উত্তর আমি বলবো হ্যাঁ যায়, কিন্তু একটু তফাৎ তো থাকবেই। কেউ একজন 20 আর কেউ 19। আর ভালোবাসাটা তোমার তখন ওই রকমই মনে হবে। তাই সেই সময় দুজনের থেকে দূরে সরে দেখো, একজন না একজনের কথা ঠিকই বেশি মনে পড়বে। তফাৎটা খুবই নিখুঁত ও সামান্য হলেও তখন বুঝতে হবে। সাধে কি আর কঠিন কাজ? জানি না মৌয়ের প্রতি আমার অনুভূতি আসল নাম কি। যেদিন জানবো সেদিন তোকে ঠিক জানাবো। অপেক্ষায় রইলাম। নিজেকে সময় দাও, এখন সবটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দিলাম তো সময়, এবার কোম্পানি লাগবে তোর। তাই হবে। অঙ্কিত হালকা হেসে চুপ করে গেল। কোয়েল অঙ্কিতের কাঁধে হাত রাখে আর অঙ্কিত কোয়েলের দিকে ছলছল চোখে কিছুক্ষণ তাকিয়ে কোয়েলকে জড়িয়ে ধরে। কোয়েল বাধা দিতে পারে না, আলতোভাবে পিঠে হাত বুলিয়ে দেয় অঙ্কিতের। কিছুক্ষণ পর কোয়েলকে ছেড়ে দিয়ে অঙ্কিত নিজেকে স্বাভাবিক করে বলে, ক্লাসে যাবি? হোয়াই নট? প্রেজেন্ট। ক্লাবটা অঙ্কিতের দাদার। তোরা না আসলে ওই আমাকে পৌঁছে দিত। বুঝলাম, এই কথাগুলো রাজদাকে বলিস? বলবো তো ভাবছিলাম, কিন্তু শুনলো আর কই, চলে গেল অফিসে। আবার দেখা যখন হবে তখন বলে দিস, তাহলেই তো হয়। আসলে আসলে দোষটা আমারই। কেন? ও আমাকে বলেছিল ভার্সিটিতে নিতে আসবে ছুটির সময়, যেটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। আমি ওকে জানাইনি একবারও যে আমি অঙ্কিতের সাথে আছি, কিন্তু তাও তো তেমন কিছু বললো না আজকে। কীরকম একটা চুপচাপ ছিল, যেটা আমার কাছে খুব অস্বাভাবিক লেগেছে। কোনোভাবে তোকে আর অঙ্কিতকে কমন রুমে দেখে নেই তো? কোয়েল আমার কথা শুনে চমকে উঠলো আর তারপর ভাবতে লাগলো কিছু একটা। হতেই তো পারে মৌ যেটা বলছে সেটা ঠিক। আমি আসছি না এই দেখে ও ভার্সিটিতে ঢুকেছিল নিশ্চয়ই। আর ও তো জানে আমি লাইব্রেরিতে থাকি। ভার্সিটি শেষ হওয়ার পর মাঝে মধ্যে স্কুলেও থাকতাম। লাইব্রেরির পাশেই রুমেই তো ছিলাম। কোনোভাবে দেখে নিয়ে ভুল বুঝলো না তো? হয়তো কথাগুলো শুনতে পাইনি। আজকে না হোক আগামীকাল আমি ওকে জানাবো পুরো ঘটনাটা। আমি অঙ্কিতকে ভালোবাসি ভেবে না আবার দূরে সরে যায় ছেলেটা। এত ভাবিস না তো এখন। রাজদার সাথে দেখা হলে সবটা বলিস, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মৌ, তুই এতটা স্বাভাবিক কিভাবে? দেখে মনে হচ্ছে জানতিস সবটা। শিওর জানতাম না, আন্দাজ করেছিলাম পুরো বিষয়টা। অঙ্কিতের বিহেভিয়ারে আন্দাজ করতে বাধ্য হয়েছিলাম। সেই সবার বিহেভিয়ার দেখে তুমি বুঝে যাও তোমার প্রতি কার কেমন ফিলিংস, শুধু নিজের বরেরটাই বোঝো না। মৃদু হাসলাম কোয়েলের কথাটা শুনে। কোয়েল আবার প্রশ্ন করলো, সত্যি বলতো, তুই কি সত্যি বুঝিস না আদিত্য দা তোকে ভালোবাসে?
বুঝি তো। তাহলে ওনার আগের ব্যবহারগুলো মনে পড়লে মনে হয় উনি হয়তো বদলে যেতে পারেন আবার। কারণ ফুলশয্যার রাতে করা ব্যবহার আর ভার্সিটিতে আসার পরের ব্যবহারে আকাশ পাতাল তফাৎ। এই ভালো ব্যবহারটা যে সাময়িক নয় কে বলতে পারে। আমি শুধু ওনার অনুভূতিটা কতটা সত্য সেটাই যাচাই করছি। সত্যিকারের ভালোবাসলে কোনোদিনও হার মানবেন না। এটা তো আদিত্য তার কথা, তুই ভালোবাসিস না? বিয়ের প্রথম দিন থেকেই ওনার জন্য আমার মনে জায়গাটা তৈরি হয়েছিল। ভার্সিটিতে এসে ওনাকে জিয়ার সাথে দেখার পর সেটা আরো বেশি মজবুত হয়েছে। যত মনকে বুঝিয়েছি ওনার থেকে দূরে থাকবো তত বেশি জড়িয়ে পড়েছি। প্রথমে ভেঙে পড়েছিলাম ওনাকে জিয়াকে আই লাভ ইউ বলতে শুনে। তখন ঠিক করেছিলাম কোনোভাবেই আর ওনাকে নিয়ে ভাববো না। তাই তো সবসময় নিজেকে বোঝাতাম আমি ওনাকে ভালোবাসি, কিন্তু মনে মনে ঠিকই জানতাম যে আমি ওনাকে ভালোবাসি, তাই তো জিয়াকে মানতে পারি না। ওনার পাশে ঠিক যেমন উনি এখন কাউকে মানতে পারেন না, আমার পাশে অন্য কাউকে ভালোবাসি দেখেই তো ওনার সাথে কথা বলি। ভালো না বাসলে তো এড়িয়ে যেতাম। কোয়েল হুট করেই আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে পড়লো। ইয়ে কি মজা, দুজনেই বুঝে গেছে, এবার শুধু প্রকাশ করার অপেক্ষা। হুররে! আমিও হেসে দিলাম কোয়েলের সাথে। তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে যে যার মতো বই নিয়ে বসলাম। রাজ নিজের ঘরে বেডে বসে আছে বালিশ বুকে জড়িয়ে। এক মনে কিছু একটা ভাবছে সে। সেই সময় ঘরের দরজায় কেউ ঠক ঠক করলে রাজের হুঁশ আসে। কে? আমি আদিত্য। আয়। আদিত্য ঘরে ঢুকে দরজা লক করে লাফ মেরে বেরিয়ে উঠে রাজের পাশে গিয়ে বসলে রাজ ভ্রু কুঁচকে চোখ বড় বড় করে বলে, বান্দরের মতো লাফালাফি করতে হলে চিড়িয়াখানাতে যা। আমার ঘরে কি করছিস? কলা নেই আমার কাছে। চুপ কর শুয়োর। কেন? ও আচ্ছা, আজকে তো তোর লাফালাফি করার কারণ আছে। নাচ করেছিস কিনা বউয়ের সাথে? বুঝতে পারছি। তা নিজের ঘরে গিয়ে গান চালিয়ে নাচ, আমার ঘরে কি? আমি এসেছি বলে খুব সমস্যা হচ্ছে তোর? ফাইন, আমি চলে যাচ্ছি। ড্রামা এই বাজ। তুই কি বলতে চাইছিস? আমার মধ্যে কি ইমোশন নেই নাকি? সবে তৈরি হয়েছে। সে যাই হোক, আছে তো। রাজ সামান্য হাসে আদিত্যের ব্যবহার দেখে। আদিত্য এবার সিরিয়াস হয়ে রাজকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? বিকেল থেকে দেখছি কেমন চুপচাপ। অফিসে কোনো প্রবলেম নাকি কোয়েলের সাথে কিছু হয়েছে? কোনটা? কিছু না, বাদ দে। আমার ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে। এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না, কিন্তু ভাবতে ভালো লাগছে। এমন কেন? আমার থেকে লুকিয়ে লাভ আছে রাজ? কি হয়েছে বল আমায়। রাজ উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে সবটা বলল আদিত্যকে, যা যা ও দেখেছে ভার্সিটিতে। রাজের কথা শেষ হতেই আদিত্য হো হো করে হেসে ওঠে। রাজ সেটা দেখে কিছু বলে না, কারণ তার ভীষণ রাগ উঠছে। আদিত্য সেটা বুঝে নিজেকে স্বাভাবিক করে রাজকে বলল, আবে গাধা, অঙ্কিত কোয়েলকে না মৌমিতাকে ভালোবাসে। এইবার তুই কেন বান্দরের মতো লাফালি? আমাকে তো খুব বলছিলি। এই আদি, তোকে আমি কলার কাঁধেই কিনে দেব। আমাকে পুরো ব্যাপারটা বোঝা। আমি বুঝলাম না। কথাই বলবো না, হুর। আচ্ছা আর বলবো না, কিন্তু তুই আমাকে বোঝা ভাই। এটা তুই কি বললি? কোয়েলের থেকে তো তুই আমার রাতের ঘুমটা কেড়ে নিলি বেশি। আশার আলো দেখি এভাবে নিভিয়ে দিস না। বল না ভাই, তোর না আমি প্রেমের মানে বোঝালাম, তুই আমার সাথে এমন করবি? ঠিক আছে, অত পাম দেওয়া লাগবে না, বলছি। হ্যাঁ বল। অঙ্কিত মৌমিতাকে ভালোবাসে, এটা আমি আন্দাজ করেছি। রনিতকে নিয়ে আমার রিয়াকশন দেখে অঙ্কিত মেবি কিছু একটা আন্দাজ করেছে আমাকে আর মৌমিতাকে নিয়ে। মেবি? আরে সেটা আমাদের দুজনকে নিয়ে ও কি ভাবে সেটা নিয়ে। মৌমিতাকে ও ভালোবাসে এটা শিওর। ওর বিহেভিয়ারে আমি বুঝে গেছি। আমি তো কি, কোয়েল আর মৌমিতাও জানে। দেখ গিয়ে, তুই সবে এসেছিস তাই জানিস না, কারণ অঙ্কিতের সাথে তো তোর আজকেই দেখা। তাহলে কোয়েল কি করছিল ওর সাথে? দেখ গিয়ে সান্ত্বনা দিচ্ছিল। হলো গিয়ে সান্ত্বনা মাসি। তার মানে ও ম্যানেজ করছে ব্যাপারটা? আমার যতদূর মনে হয় অঙ্কিতকে কোয়েল সবটা জানিয়ে দিয়েছে, তাই অঙ্কিত গায়েব ছিল। এখন এই ব্যাপারে মৌমিতা কি জানে সেটা আমি জানি না। কোয়েল আমাদের মাঝখানে তৃতীয় কাউকে আসতেই দেবে না, এই জন্যই তো রেখেছি ওকে। বাঁচলাম। আমি গাধার মতো আজে বাজে ভাবছিলাম। হ্যাঁ, কারণ তো তুই গাধাই।
তোর তো চিড়িয়াখানায় থাকা উচিত ছিল। আমি বরং চাই আন্টিকে বলি তুই মৌমিতার সাথে বিয়ের পর থেকে কেমন ব্যবহার করেছিস। কে বলিস? ভাই, শোনা ভাই আমার, আমি না তোকে কষ্ট থেকে মুক্তি দিলাম, হ্যাঁ? তুই আমার সাথে এমন করবি? এমন করে না ভাই। তোষামত করে রাজকে। आया ना उठ पहाड़ के नीचे। चल चल बाजूहाट হাওয়া আনে দে। কি দিনকাল পড়লো রে বাবা। হ্যাঁ, যে বান্দর চিড়িয়াখানাতে না থেকে ঘরে থাকছে। তোকে তো আমি। আদিত্য আর রাজ ঘরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলো। একটা সময় হাঁপিয়ে গিয়ে একজন সোফায় আরেকজন বেডে শুয়ে পড়ল। হাসতে হাসতে দুজন দুজনকে বালিশ ছুঁড়তে লাগলো। হেব্বি ভয় পেয়েছিলি বল? বালিশ ছুঁড়ে উঠে বসে। রাজ বালিশটা ধরে নিয়ে, না ভয় পেয়ে কি উপায় আছে? এটা আমার ভাগ্য বস। যা চাইবো তা সহজ দূর, কঠিন ভাবেও পাওয়ার চান্স নেই বললেই চলে। সবটা ঠিক হয়ে যাবে দেখিস। কোয়েল সত্যিটা জানলে তোর উপর আরো অভিমান করে থাকবে না কিন্তু। তোর এই কিন্তুটা নিয়ে আমারও ভয়। আর দেখিস, আমরা যেটা ভাবছি সেটাই হবে। তার থেকে মারাত্মক কিছু হলেও অবাক হব না আমি। এখন ঘুম দে, কাল সকালে তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে হবে। একটা কাজ করিস, কালকে তুই কোয়েল আর মমিতাকে নিয়ে ভার্সিটি চলে আসিস, আমি আগে চলে যাব। হ্যাঁ ঠিক আছে, আসল কথা তো তুই বলবি, আমি না হয় পরে গিয়ে ম্যানেজ করে নেব। ঠিক আছে। আদিত্য ধপাস করে বেডের এক পাশে শুয়ে পড়লে রাজ অবাক হয়ে বলে, নিজের ঘর কি করতে আছে? নিজের ঘরে গিয়ে ঘুমা। তোর ঘর মানেই আমার ঘর। গুড নাইট দোস্ত। আদিত্য বালিশ চাপা দিয়ে দিল কানে, যাতে রাজের আর কোনো কথা কানে না যায়। রাজ হেসে নিজের হাতে থাকা বালিশটা আদিত্যের দিকে ছুঁড়ে মারল আর ব্যালকনিতে গিয়ে জ্যাকেটের পকেটে হাত গুজে দাঁড়ালো। বেশ ঠান্ডা পড়েছে, তবে আকাশের চাঁদটা পরিষ্কার। এখন বেশ রিলিফ লাগছে রাজের। কিছুক্ষণ আগে যেই চিন্তা, যেই অস্থিরতা হচ্ছিল আদিত্যের কথায়, তা আর নেই। কোয়েল এই বিষয় নিয়ে হয়তো কথা বলবে বলছিল, ভাগ্যিস আদি বলে দিল, না হলে কোয়েল বলা অবধি অপেক্ষা করতে গেলে দেখা যেত আমার প্রাণটাই বেরিয়ে গিয়েছে। উফ আল্লাহ, এই ভালোবাসাও আজব জিনিস মায়েরি। নিজের করতে না পারলেও রাতের ঘুম উড়ে যায়, আর না পারলেও ঘুম উড়ে যায়। হঠাৎ করে এত রাতে রাজের ফোন বেজে উঠলে রাজের বুকের ধুকপুকানি বেড়ে যায়। তার মন বলছে কোয়েল ফোন করেছে। ফোন বার করতেই কোয়েলের নামটা ভেসে উঠলে রাজের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আর দেরি না করে সে রিসিভ করে নেয় কলটা। বল। কখন ফিরছো অফিস থেকে? 1 ঘন্টা মতো হয়েছে। রাত 10টা অবধি অফিসে থাকা লাগে? একটু কাজ ছিল। নতুন কিছু বলো, এই এক বাহানা আর শুনতে ভালো লাগছে না। নতুন কিছু বলতে গেলে ভালো লাগবে, ওটা নেক্সটের দিন বলবো তাহলে। ঘুমাওনি কেন? ভাগ্যিস ঘুমায়নি, না হলে এত সুন্দর ঘুমটা ভেঙে যেত আমার। আচ্ছা, গুড নাইট। আরে শোন তো। ঘুম পেয়েছে? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। কালকে সকালে ঠিক সময় রেডি থাকবে দুজন, আমি নিতে আসবো। গুড নাইট। কোয়েল ফোন রাখতে রাজ তাড়াতাড়ি করে ঘরে চলে গেল ঘুমাতে। এদিক কোয়েল শুয়ে শুয়ে ভাবছে রাজকে কখন জানাবে সবটা। না জানে সে কি না কি ভেবে বসে আছে। আদৌ কিছু দেখেছে নাকি এমনি মোড অফ ছিল, কিছুই বুঝতে পারছে না কোয়েল। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই কোয়েল ঘুমিয়ে পড়ল। মমিতা অনেক আগেই ঘুমিয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠতেই কোয়েল আমাকে জানায় রাজদা নিতে আসবে। তাই তাড়াতাড়ি রেডি হয়ে আমরা ঠিক সময় নিচে নামতেই দেখি রাজদা গাড়ি নিয়ে অপেক্ষা করছে। রাজদা তো নিজের গাড়ি নিয়ে এসেছেন, তাহলে উনি কোথায়? কে আদি? আদি ভার্সিটিতে আছে। এত আগে কেন? সব ক্লাস তো শুরু হয় 10:30টায়। হ্যাঁ, আজকে কিছু কাজ আছে, তোমাদেরকে পৌঁছে দিয়ে আমিও ওর সাথে দেখা করব। তোমাদের আজকে গ্যাপ আছে কেন? উনি কোথায়? না, আজকে পরপর 3টা ক্লাস। দ্যাটস গ্রেট, চলো, আর দেরি করা ঠিক হবে না। রাজদা গাড়িতে উঠে গেলে আমি কোয়েলকে ধাক্কা দিয়ে রাজদার পাশে অর্থাৎ সামনে বসতে পাঠিয়ে নিজে পিছনে সিটে উঠে যাই। আমি আগে উঠলে রাজদার সাথে আমার চোখে চোখ পড়ে, আর তখন রাজদা আমায় ইশারায় থ্যাংক ইউ বলে। আমিও চোখের ইশারায় সম্মতি জানাই, আর কোয়েলও গাড়িতে উঠে পড়ে। আজকে তো মুড ভালোই আছে দেখছি, কালকে রাতেও তো ঠিকঠাক লেগেছে। তাহলে হয়তো অফিসের কাজের জন্যই মুড অফ ছিল ওই সময়। যাকে
আমি আমার যা বলার বলে দেব, তাহলেই হলো। আমরা ভার্সিটি পৌঁছে ক্লাসের দিকে গেলে রাজদা প্রিন্সিপালের রুমের দিকে চলে যায়। আদিত্য তার মানে ওখানে আছেন? আবার কি হবে কে জানে। বেশি না ভেবে আমরা ক্লাস অ্যাটেন্ড করতে চলে গেলাম। ফার্স্ট ক্লাস শেষ করে সেকেন্ড ক্লাস করতে ঢুকছি, এমন সময় আমি আদিত্যকে দেখতে পেলাম। উনি অনার্স লাস্ট ইয়ারের ক্লাসে ঢুকছেন রাজদাকে নিয়ে। স্যার আসছেন, চল ভিতরে। কোয়েলের কথা শুনে আমি ক্লাসে ঢুকে পড়লাম। ক্লাস শুরু হওয়ার 20 মিনিটের মাথায় আদিত্যর গলার আওয়াজ পেলাম। আসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ এসো। আদিত্য আর রাজদা ক্লাসে ঢুকে স্যারের সাথে দুটো কথা বলে ক্লাসের সবার উদ্দেশ্যে বলতে শুরু করলেন। তোরা সবাই নতুন আমাদের ভার্সিটিতে, সো তোরা মেবি জানিস না আমাদের ভার্সিটি থেকে প্রত্যেক ইয়ারে একটা উইন্টার ট্যুর করা হয়, এবারও হচ্ছে, আর সেটা দার্জিলিং। আমরা জাস্ট এখন সবাইকে জানাচ্ছি, পরের ক্লাসের মধ্যে ফুল নোটিশ পেয়ে যাবি। আদিত্য আমার দিকে তাকালেন, কথা শেষ করে আমি চোখ সরিয়ে নিলাম। স্যার বললেন, তুমি তো যাচ্ছ? লাস্ট ইয়ার হলো, এটা আমাদের ফার্স্ট ইয়ার। এই বছর আদি সবটা সামলেছে, এইবার ওকে একটু হেল্প করো। রাজ কিছু বলতে যাবে তার আগে আদিত্য রাজের গলা আর কাঁধ চেপে ধরে বলল, ও যাবে না, ওর ঘাড় যাবে। আবে ছাড় আমায়, না হলে আমার ভূত যাবে। আদিত্যের কাজকর্ম এবং রাজের কথা স্যারও হেসে দিলেন। আদিত্য আর রাজ স্যারকে বলে তাড়াতাড়ি চলে গেলেন। আমি কোয়েলকে জিজ্ঞেস করলাম, যাবি তুই? আদিত্যদা যাচ্ছে আর আমায় নেবে না, এমনটা হতে পারে? আমি ভার্সিটিতে যখন ছিলাম না তখনও গেছি, আদিত্যদাই নিয়ে গেছে। কিন্তু এবার আর বোর হতে হবে না, কারণ তুই যে থাকবে। আমি যাব না, হুর তুই ঘুরে আয়। ও হ্যালো, তোর বর ইউনিয়নের হেড আর এই পুরো ট্যুরের হর্তাকর্তা। তোর শ্বশুরমশাই ট্রাস্টি বোর্ডে রয়েছেন, আর তুই যাবি না? ওয়াই ভাই ওয়াই? তুই যেতে না চাইলে তোকে যেতেই হবে, টেনশন নয়। আচ্ছা সবাই শান্ত হও, এ নিয়ে পরে আলোচনা করবে। এবার ক্লাসে মনোযোগ দাও। আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে মনোযোগ দিলাম। পরে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নোটিশ চলে এলো। ওখানে বলা আছে সামনের সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে আগামী 1 সপ্তাহ অর্থাৎ রবিবার অবধি ছুটি থাকবে ভার্সিটি। এই সময় যারা যারা ট্যুরে যাবে তারা বাড়িতে যাবে নিজেদের লাগেজ গোছানোর জন্য, আর বাদ বাকি যারা যাবে না তারা আরও 1 সপ্তাহ অর্থাৎ মোট 2 সপ্তাহ ছুটি। সোমবার সকালে সবাই ভার্সিটিতে এসে মিট করবে এবং তারপর সবাই বসে একসাথে রওনা হবে। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? এটা তো হোস্টেলের রাস্তা নয়। তোমাকে কিডন্যাপ করেছে। ধুর, মজা কেন করছেন? কোয়েলকে কোনো কিছু না জানিয়ে তো চলে এলাম। কোয়েল জানে। কোয়েল জানে? কিভাবে জানে? সবাই জানে যে ট্যুরের আগে বাড়ি যেতে হবে। তোমার বাড়ি কোনটা এটা কোয়েল ছাড়া আর কেই বা জানে? আপনি আমাকে আপনার বাংলোতে নিয়ে যাচ্ছেন? আমার না, আমাদের। আমি চুপ করে গেলাম ওনার কথায়। অবশ্য একদিকে ভালোই হবে, মা দেখা করতে বলেছিল, সেটা হয়ে যাবে। আদিত্য গাড়ি থামালে আমি গাড়ি থেকে নেমে দরজার কাছে যাই আর কলিং বেল বাজাই। আদিত্য পাশে এসে দাঁড়ানোর কিছু সময়ের মধ্যেই মা দরজা খুলেন। মৌ এসেছিস? যাক, আসার সময় হলো তাহলে। ও আসেনি, আমি নিয়ে এসেছি। আর চোখে মমিতার দিকে তাকিয়ে আমি ওনাকে ভেঙচি কেটে ভেতরে ঢুকতে গেলেই আদিত্য আমার হাত ধরে আটকে দেয় এবং শাশুড়ি মাকে বলেন, এমনিই ঢুকে যাব, বরণ করবে না? আদিত্যের প্রশ্ন শুনে আমি অবাক হয়ে ওনার দিকে একবার তাকিয়ে মায়ের দিকে তাকালে মাও ভ্রুকুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে আদিত্যের দিকে তাকান। আদিত্য ভ্যাবাচাকা খেয়ে বলেন, ইয়ে মানে হরি কাকা বলেছিল তাই বললাম। এই বাড়িতে আগে মমিতা যতবার এসেছে ততবারই হরি কাকা আমাকে এটা বলেছে। আজ তুমি আছো দেখে মনে করলাম আর কি। এই ব্যাপার হারু। না মানে হ্যাঁ, এই বাড়িতে বৌমাকে বরণ করে তুললে খুব ভালো হয় আর কি, বাড়ির লক্ষ্মীমা বলে কথা, তাই বলেছিলাম। আদি বাবা বলেছিল পরে একদিন মনে করিয়ে দেবে। বেশ, যা গিয়ে তৈরি করে নিয়ে আয় বরণের থালা। সব তৈরিই আছে, আমি এখনই নিয়ে আসছি। 1 মিনিট, তৈরি আছে কিভাবে? কাম সেরেছে, হরি কাকা গো ম্যানেজ দাও। ওই আদি বাবা বলে গেছিলেন আজকে বৌমাকে আনবেন, তাই তৈরি করে রেখেছিলাম, আমি নিয়ে আসছি। হারু কাকা হুড়মুড়িয়ে ওখান থেকে চলে গেলেন। এতক্ষণে সব ঘটনাই আমার খুব ভালোভাবে লক্ষ্য করেছি। যতদূর মন বলছে আদিত্যের কাজ এইসব, কারণ উনি বলেছিলেন প্রথম দিন পরে একদিন বরণ করে তোলার কথা। ইতিমধ্যে হারু কাকা বরণের থালা নিয়ে আসলে মা আমাদের দুজনকে একসাথে বরণ করে ঘরে তোলেন। ঘরে ঢুকে
আদিত্য ফ্রেশ হতে গেলে আমি আর মা গল্প করতে থাকি। বেশ কিছুক্ষণ পর, মা, আমি একটা কথা ভাবছিলাম। হ্যাঁ বল না। অনেক দিন বাবা মায়ের সাথে কথা হয় না, দেখাও হয় না। এই ছুটিটা আমি আমার বাড়িতে কাটালে হয় না? শাশুড়ি মা আমার কথায় বেশ চিন্তিত হয়ে পড়লেন। কিছু সময় পর উত্তর দিলেন, ঠিক আছে, আগামীকাল সকালে আদি না হয় তোকে কলকাতা পৌঁছে দেবে, কেমন? আমি খুশি হয়ে মাকে কিছু বলবো তার আগেই মায়ের পিছনে সদ্য এসে দাঁড়ানো আদিত্যর দিকে চোখ গেল। মুখটা শুকনো লাগছে, কিন্তু কেন? এই তো বেশ ঠিক ছিলেন। আমার হঠাৎ চুপ করে যাওয়া দেখে শাশুড়ি মা পেছন ফিরলেন। এই তো আদি, তুই আগামীকাল সকালে মোকে একটু কলকাতায় ওর বাড়িতে পৌঁছে দিস তো। অনেক দিন ওর বাড়িতে যাওয়া হয় না, ঠিক আছে? হুম। উনি কোনো রকমে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে গেলেন। শাশুড়ি মা পেছন থেকে ডেকে বললেন, আদি কোথায় যাচ্ছিস? খাবি তো, আয় এদিকে। আমি খাবো না মম, খিদে নেই আমার, তোমরা খেয়ে নাও। এরপরেই ঘরের দরজা বন্ধের আওয়াজ পেলাম। শাশুড়ি মা আমাকে বলেন, যামো, ফ্রেশ হয়ে কিছু একটু খেয়ে নে, ডিনার করতে এখন অনেকটা দেরি আছে। হ্যাঁ মা, যাচ্ছি। কি ব্যাপার, এরকম হঠাৎ করে মুড অফ হয়ে গেল কেন ওনার? আমি কি কিছু ভুল? উনি আমার বাড়ি যাওয়া নিয়ে মুড অফ করলেন? তাই হবে, যাই ফ্রেশ হয়ে একটু কথা বলে আসি। অন্যদিকে তোর মাথা খারাপ হয়েছে? তুই কি বলছিস? তুই জানিস কোয়েল? তুমি শুধু শুধু চিন্তা করছো আদিত্যদা, আমি ঠিক সময় সোমবার সকালে পৌঁছে যাব। কিন্তু ওফো, এটা প্রথমবার নয় যে আমি একা একা যাচ্ছি কোথাও। খামোকা চিন্তা করছো তুমি। ফাইন, খেয়াল রাখবি নিজের, আর ঠিক করে খাওয়া দাওয়া করবি। আগে এবার আমি রাখি ফোনটা। হুম। কোয়েল ফোন রাখলে আদিত্য ফোন হাতে নিয়ে চিন্তিতভাবে পেছন ফিরে। তুমি কিছু বলবে? হ্যাঁ, আসলে ভেতরে আসো। আমি ভিতরে গিয়ে ওনাকে জিজ্ঞেস করি, কে ফোন করেছিল? কোয়েল? হ্যাঁ, ও বাড়ি আছে, একা, তাই আর কি। তুমি কি বলবে বলছিলে? উনি কি কোয়েলের প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছেন? থাক, এ বিষয়ে আর কথা না বলার কোনো দরকার নেই। বলছি, আপনি যাবেন তো কালকে আমাকে বাড়ি পৌঁছে দিতে? হুম। আপনার কি কালকে কোনো কাজ আছে? না, কেন? আমার কেন জানি না মনে হচ্ছে আপনার ইচ্ছে নেই আমাকে পৌঁছে দেওয়ার, তাই জিজ্ঞেস করলাম। ঠিকই ধরেছ, আমার একদম ইচ্ছে নেই তোমাকে নিজের চোখে আড়াল করার। তোমাকে এখানে নিয়ে আসার কারণ ছিল প্রতিটা মুহূর্তে তোমাকে নিজের চোখের সামনে রাখা, কিন্তু আমি ভুলে গেছিলাম তুমি চাও না সর্বক্ষণ আমাকে নিজের চোখের সামনে দেখতে। তেমন কিছু না। তাহলে আপনিও তো আমার সাথে আমাদের বাড়িতে থাকতে পারেন। চোখ মুখ খিচে নিজের মনের কথাটা বলেই ফেললাম, কিন্তু এবার চোখ তুলে তাকানোর সাহস হচ্ছে না। কাচুমাচু করে চোখ তুলে তাকাতেই দেখলাম উনি এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমি চটজলদি উঠে দাঁড়িয়ে বললাম, না মানে আপনার খুব একটা অসুবিধা হবে না, আসলে বিয়ের পর আপনি অষ্টমঙ্গলাতেও তো থাকেননি, তাই বলছিলাম। কথা শেষ করতেই আমি নিজের হাতে ওনার হাতের স্পর্শ পেলাম। ওনার দিকে তাকাতেই দেখলাম উনি হাসি মুখে আমাকে বসার জন্য ইশারা করলেন। আমি বসতেই উনি বললেন, ঠিক আছে, আমি কালকের দিনটা থেকে পরের দিন চলে আসব, কারণ ট্যুরের সবকিছু আয়োজন আমাকে আর রাজকে করতে হবে। আমি না থাকলে রাজের ওপর অনেক চাপ পড়ে যাবে। আমি আবার না হয় শনিবার দিন সকালে গিয়ে রবিবার দিন বিকেলে তোমাকে নিয়ে আসব, চলবে? তাহলে আমি মা বাবাকে জানিয়ে দিই। অবশ্যই। আমি খুশি হয়ে চলে আসতে নিলে আদিত্য আমার হাত আটকে বলেন, কোথায় যাচ্ছ? আজকে মা আছে, তুমি আলাদা ঘরে শুলে কি ভাববে? তাহলে তোমাদের বাড়ি গেলেও তো আমাদের এক ঘরে শুতে হবে, তাই না? আমি সোফায় শুয়ে পড়ছি, তুমি বেডে শুয়ে পড়ো। আপনি সোফায় শোবেন? অসুবিধা হবে তো আপনার? আমি বেশিরভাগ সময় পরের টেবিলেই ঘুমাই, আর না হলে সোফায়, তাই অসুবিধা হবে না। আচ্ছা, আপনি আজকে আমাকে একটু হেল্প করবেন? ইংলিশে? হ্যাঁ, ওকে। আমাদের ছুটি শেষ, চোখের নিমিষেই ছুটিটা শেষ হয়ে গেল। বেশ ভালোই কাটছিল বাবা মায়ের সাথে সময়টা। আদিত্য ওনার কথা মতোই যেদিন গিয়েছিলেন সেই দিনই থেকেছেন, আর আসার সময় একদিন থেকে নিয়ে এসেছেন। এখন বসে বসে ট্রলিতে জামা কাপড় গোছাচ্ছি আর উনি ল্যাপটপ নিয়ে বসে আছেন। এই সময় শাশুড়ি মায়ের গলার আওয়াজ পেলাম। ও, জামা কাপড় গোছানো শুরু করে দিয়েছিস? হ্যাঁ মা, এই তো মাত্র শুরু করলাম। আগামীকাল সকালে আর সময় হবে না তো ঠিকঠাক মতো গোছানোর।
তা তোর আর আদির জামা কাপড় একসাথে নিচ্ছিস তো? আদিত্য মায়ের কথা শুনে ল্যাপটপ থেকে মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন। আমিও ওনার দিকে তাকিয়ে আছি, কি উত্তর দেয়া উচিত সেটাই ভাবছি। উনি আমাকে চোখ দিয়ে চুপ থাকার ইশারা করে বললেন, মম, আমি আর মমিতা একসাথে থাকবো না, তাই আলাদাই লাগেজ করেছি। আসলে এটা ভার্সিটি ট্যুর তো। ভার্সিটি ট্যুর তো কি হয়েছে, তোরা তো স্বামী স্ত্রী, এটা এখন জানে তো সকলে, তাই না? আগে না হয় প্রথম প্রথম জানাসনি, তা বলে এতদিন পরেও কি জানাসনি নাকি? না মানে তাহলে একসাথে থাকলে অসুবিধা কি? শাশুড়ি মায়ের কথায় উনি আমার দিকে তাকালে আমি চোখ নামিয়ে নেই। আমার তো কিছুই বলার নেই এখানে। উনি তো সব রাস্তা বন্ধ করে দিয়েছেন প্রথম দিনেই। কি হলো, চুপ করে গেলি যে? এর মধ্যে তো এখন সব ঠিক হয়ে গেছে, তাই না? তাহলে কেন আলাদা আলাদা থাকবি? মম প্লিজ, ওটা ট্যুর, ওখানে এরকম ভাবে থাকলে হবে না। মমিতা আমার সাথে থাকলে কোয়েল একা পড়ে যাবে, তাই আমি ঠিক করেছি আমি আর রাজ একসাথে থাকবো। যেহেতু আমরা ট্যুরের দায়িত্বে আছি, আর কোয়েল মমিতা একসাথে থাকবে, কারণ ওরা হোস্টেলেও তো একসাথে থাকে। আমি তো এটাই বুঝতে পারছি না, মৌমিতা এখনো কেন হোস্টেলে থাকে? যাদবপুর থেকে পড়ার ইচ্ছা, তাই কলকাতাতে থাকে না, বুঝলাম। কিন্তু এই বাংলো তো বেশি দূর নয় ভার্সিটির থেকে। যতটা দূরত্বে হোস্টেল, ঠিক ততটা দূরত্বেই তোর বাংলো। তা ওইখানেই থাকতে পারে, তাই না? এখানে থাকলে তোর সাথে যাওয়া আসা করতে পারবে। কোয়েলের জন্য আমি থাকি ওর সাথে, ওকে কোম্পানি দেওয়ার জন্য। আমারও ভালো লাগে, কারণ ও আমার ক্লাসমেট। যা ভালো বুঝিস তোরা, আমি যাই, ডিনার রেডি করি। মা চলে গেলে আদিত্য আমার দিকে তাকান। আমি সেটা উপেক্ষা করে নিজের কাজে লেগে পড়ি, আর চোখে খেয়াল করি আদিত্যও তেমন কিছু না বলে নিজের কাজে লেগে পড়েন। কি বা বলার আছে ওনার? রাতের খাওয়া দাওয়া সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ সকাল সকাল উঠতে হবে। আদিত্য বাস ঠিক করতে যাবেন। আমার ঘুমটা বেশ ভোরেই ভেঙে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে ঘরে এসে দেখলাম উনি সোফায় নেই। এদিক ওদিক তাকিয়ে দেখি বেলকনিতে দাঁড়িয়ে আছেন এক হাতে সিগারেট নিয়ে। আপনি এত সকালে উঠেছেন কেন? সাত সকালে বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেয়া হচ্ছে বুঝি? আমাকে দেখে আদিত্য হুড়মুড়িয়ে পেছন ফিরে বলল, তুমি তুমি কখন এলে? আমি আসলে আসলে অত আসল নকল তো আমি জানি না, সোজা কথা বলুন। আহ, এটা আমার হ্যাবিট, মাথা যন্ত্রণা করলে এটার দরকার পড়ে। হাতে সিগারেট দেখিয়ে, বাহ অসাধারণ। মাথা যন্ত্রণা করলে মানুষ কফি খায়, আর উনি সিগারেট খান? আজব। মনে মনে ভাবছি, সকাল সকাল এভাবে রাগ দেখানোটা ঠিক না। মানুষের অভ্যাস তো থাকতেই পারে। তাছাড়া কালকে মায়ের কথাগুলো শোনার পর তেমন একটা কথা বলেননি, এখন আমার এভাবে রিয়াক্ট করাটা ঠিক না। আচ্ছা যান, ফ্রেশ হয়ে নিন। উনি ফ্রেশ হতে গেলে আমি নিচে যাই ব্ল্যাক কফি বানাতে। রান্নাঘরে গিয়ে দেখলাম হারু কাকা উঠে গেছেন। আপনি উঠে পড়েছেন কাকা? হ্যাঁ, আসলে তোমরা যাবে তো তাই। কর্তামা এখনো ঘুমাচ্ছেন। তোমার আর যদি বাবার জন্য কফি করে দেই আমি? আপনাকে কিছু করতে হবে না, আমিই করে নিচ্ছি। আপনি যান, গিয়ে ব্রেকফাস্ট রেডি করুন সবার জন্য, তাহলেই হবে। উনি আবার বেরোবেন আর একটু পর। আচ্ছা। হারু কাকা ব্রেকফাস্ট রেডি করতে শুরু করলে আমি ওনার জন্য কফি আর আমার জন্য চা বানিয়ে নিলাম। বানিয়ে ঘরে যেতেই দেখি উনি চুপচাপ সোফায় বসে আছেন, আর চুল দিয়ে জল পড়ছে। উফ, এই শীতের মধ্যে এইভাবে চুল ভিজিয়ে বসে আছেন? ঠান্ডা লেগে যাবে তো এমন করলে। এমনি উনি মাথা তুলে আমার দিকে তাকাতেই দেখলাম ওনার চোখগুলো লাল হয়ে গেছে। ইস, এতটা মাথা যন্ত্রণা করছে। আগে টের পেলে ওনাকে এভাবে কষ্ট পেতে হতো না। আমি সঙ্গে সঙ্গে টাওয়াল নিয়ে এসে ওনার সামনে দাঁড়ালাম। উনি মাথা উঠাতেই চুলটা মুছতে শুরু করলাম। আরে ঠিক আছে, আমি চুপ, একদম কোনো কথা বলবেন না। আমি ধমক দিতেই উনি চুপ করে গেলেন। মাথা মোছাতে মোছাতে ওনার স্পর্শে তৎক্ষণাৎ শিউরে উঠলাম। অনুভব করলাম আমার কোমর দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছেন। আমি সামান্য হেসে আস্তে করে বললাম, মায়ের কথা নিয়ে এত ভাবার কিছু হয়নি, যা হওয়ার তা হয়ে গেছে। এখন সেসব কথা নিয়ে ভেবে মাথা ব্যথা না করাই তো ভালো। নিন, কফিটা খেয়ে নিন। আমি সরে এসে ওনাকে কফিটা এগিয়ে দিতেই দেখলাম উনি আমার দিকে তাকিয়ে আছেন। ঠান্ডা হয়ে যাবে তো কফিটা, জলদি কফিটা খেয়ে শুয়ে পড়ুন না। শুয়ে পড়বো? আমাকে তো বেরাতে হবে আবার। যেটা বললাম চুপচাপ করবেন। জোর দিয়ে কথাটা বলে আমি উঠে গেলে উনি পেছন থেকে বললেন,
কাবারে একটা প্যাকেট রাখা আছে, ওটা দেখে নাও একবার। আমি ওনার কথা মতো কাভার্ড খুলতে প্যাকেট দেখতে পেলাম। প্যাকেট খুলে দেখলাম চুড়িদার, ঠিক যেমন চুড়িদার আমার পছন্দ তেমনটাই। প্যান্টটা ফিটিংস আর জামাটার শর্ট যেমনটা আগে পরা হতো। আমি খুশি মনে প্যাকেটটা ঠিকভাবে রেখে পেছন ফিরতেই দেখলাম উনি সোফার মাথা পিছন দিকে হেলিয়ে চুপচাপ শুয়ে আছেন চোখ বন্ধ করে। তাই ওনার দিকে এগিয়ে গিয়ে বাম হাতে নিয়ে ওনার মাথার পেছনে দাঁড়িয়ে আস্তে করে কপালে লাগিয়ে দিয়ে মাথার দুপাশ ম্যাসেজ করতে শুরু করলাম। উনি আদো আদো গলায় বললেন, থ্যাংক ইউ বউ। থ্যাংক ইউ অবধি তো ঠিক ছিল, কিন্তু তারপরের দু অক্ষরের শব্দটা শুনে যেন আমার শরীর দিয়ে একটা শীতল শিহরণ বয়ে গেল। আমি যে কিছু বলবো সেটাও পারছি না, কোনো শব্দই খুঁজে পাচ্ছি না বলার মতো। বেশ কিছুক্ষণ ওনার মাথাটা টিপে দেওয়ার পর আমি বিছানায় বসে ওনাকে ডাকলাম শুয়ে পড়ার জন্য। উনি আমার ডাক শুনে উঠে এসে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন আর বললেন, আমাকে 10টা নাগাদ ডেকে দিও। আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম 6টা বেজে 10 মিনিট। ভাগ্যিস আমি তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, না হলে অত তাড়াতাড়ি ওঠার কথা ছিল না আমার। না উঠলে উনি কিচ্ছুটি বলতেনও না আমায়, আর একা একাই কষ্ট পেতেন। এরপর তো আবার আরেকটা হেডেক। এসব ভাবতে ভাবতেই কখন যে ওনার চুলে হাত প্রবেশ করিয়ে ফেলেছি খেয়াল করিনি আমি। খেয়াল হতেই দেখলাম উনি বাচ্চাদের মতো চুপটি করে শুয়ে আছেন। আমি হাত না বের করে ওনার চুলে বিলি কাটতে কাটতে বা হাত দিয়ে কোয়েলকে ফোন করলাম, দেখি খোঁজ নিয়ে কি করছে। কুম্ভকর্ণের নাতনি মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। ওঠো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আপনার মাথাটা না পুরোপুরি খারাপ হয়ে গেছে জানেন তো। হ্যাঁ, তোমারই জন্য। কি? আরে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছো, আমার মাথায় ব্যথা বেড়ে পাগল হয়ে যাচ্ছি। বাংলো থেকে বেরোতেই দেখি কোয়েল দাঁড়িয়ে আছে আদিত্যের সাথে। আদিত্য গাড়িতে আমাদের লাগেজ তুলছে। আমি ওখানে গিয়ে দাঁড়াতেই কোয়েল আমাকে চোখ টিপ দিয়ে গাড়িতে উঠে যায় আর আদিত্য ড্রাইভারকে বেরিয়ে যেতে বলে। আমি আদিত্যকে কিছু জিজ্ঞেস করতে গেলেই উনি আমাকে ইশারা করেন ওনার বাইকের দিকে। এই কাণ্ড দেখে আমি অবাক, গাড়ি থাকতে বাইক কেন? উনি বাইকে উঠলেও আমি মুখে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে থাকি। আসবে নাকি আমি চলে যাব? আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি আর কিছু না বলে বাইকে উঠে বসলাম। আমরা বসতেই দেখলাম মা আর হারু কাকা দরজায় এসে দাঁড়িয়েছেন। আমি ওদের হাত দেখাতেই আদিত্য বাইকে স্টার্ট দেন। কিছুটা যেতেই আমি জিজ্ঞেস করি, এটা ঠিক হচ্ছে না, ভার্সিটিতে পৌঁছলে সবাই যদি আমাদের একসাথে দেখে তখন কি ভাববে সবাই? এক্ষুনি যদি এই বলো তাহলে পরে কি করবে? আর ভার্সিটির সবাই কি ভাববে না ভাববে সেটা আমি বুঝে নেব। মনে মনে ভাবলাম, সত্যি মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? আমার তো এবার নিজেরই ভয় লাগছে, কি করবেন উনি আবার? একটা শুকনো ঢোক গিলে ওনার কাঁধটা শক্ত করে ধরে বসলাম। না জানি কি করবেন। ধুর, মা কালকে রাতে ওনাকে কথাগুলো না বললেই পারতেন। কেমন যেন মনে হচ্ছে কিছু একটা ভয়ানক হতে চলেছে। ভার্সিটিতে পৌঁছানোর একটু আগে দেখলাম একটা বড় ভলভো বাস দাঁড়িয়ে আছে। সেটাকে ক্রস করে আমরা ভার্সিটিতে ঢুকছি। সেই সময় সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, ঠিক যেমনটা হবে আমি ভেবেছিলাম। আদিত্য বাইক থামালে আমি নেমেই অন্যদিকে হাঁটা দিতে গেলে আদিত্য আমার হাত ধরে আটকে রাখেন। কোয়েল। আদিত্যের কথা শুনে কোয়েল ছুটে চলে এলো। কোয়েল আসতেই উনি আমার হাত ছেড়ে দিলেন। বলো। তুই এখানে ওর সাথে থাক, আমি আসছি। আদিত্য চলে যাবেন এমন সময় কোয়েল আমতা আমতা করে আদিত্যকে জিজ্ঞেস করেন, শোনো না, একটা কথা ছিল। বল জলদি। রাজ কোথায়? ও মনে হয় যাবে না। কি? তাই তো মনে হয়। যাওয়ার হলে তো আমাদের সাথেই আসতো, কারণ ও তো আমার বাংলোতেই থাকে। হ্যাঁ, রাজদা তো ছুটিতেও বাংলোতে ছিলেন না। কেন, তুই জানিস না? আমি কি করে জানবো? আমাকে তো কিছুই জানায় না। মেবি ওর অফিসের কাজ পড়ে গেছে। আমি আসছি, ওকে? আদিত্য আমাকে কোয়েলকে সামলানোর ইশারা করে দৌড়ে চলে গেলেন ওই দিকে। কোয়েল চুপচাপ দাঁড়িয়ে থাকলে আমি ওর কাঁধে হাত রাখি। হাত রাখতে কোয়েল আমার দিকে হেসে জিজ্ঞেস করলো, তারপর ছুটি কেমন কাটালে? ভালো, অনেক দিন পর বাবা মায়ের সাথে সময় কাটালাম। তাছাড়া উনিও তো ছিলেন প্রথম দিন আর নিয়ে আসার দিন। ও, তা তোর তো বলা উচিত খুব ভালো কেটেছে। চুপ কর তো, খালি বেশি বোঝে। এবার বল, তোর কেসটা কি? আমার আবার কিসের কেস? রাজদার খবর তুই জানিস না? আমাকে না জানালে কি করে জানবো? জানার চেষ্টা করেছিস? রোজ একবার করে ফোন করেছি আর সেটা রিপ্লাই এসেছে, আই এম বিজি রাইট নাও, আই উইল কল ইউ ব্যাক লেটার।
সেই কল ব্যাকটা আর আসেনি আমার কাছে এখনো অবধি। আজব, ছাড় এসব আর চল বাসের দিকে। কোয়েল আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওই দিকে চলে গেলে আমি ছুটে ওকে ধরে বলি, কোনো বিপদ হয়নি তো? এটা আমিও প্রথমে ভেবেছিলাম, কিন্তু যে কলে রিপ্লাই করতে পারে, আচ্ছা মানলাম সেটা অন্য কেউ করতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে অনলাইনে থাকতে পারে তার কি বা বিপদ হবে? বললাম তো বাদ দিয়ে এসব। আমি বুঝলাম কোয়েলের মনটা খারাপ, তাই আর রাজদার প্রসঙ্গ তুলে কথা বাড়ানোর চেষ্টা করলাম না। কিন্তু রাজদা কাজটা মোটেও ঠিক করলো না। একবার আদিত্যের সাথে কথা বলবো, উনিও তো রাজদার প্রসঙ্গটা এড়িয়েই গেছেন গতকাল থেকে, হয়তো উনিও রেগে আছেন রাজদার উপর। কি করব বুঝতে না পেরে কোয়েলের সাথে গিয়ে দাঁড়ালাম। আদিত্য ব্যস্ত হয়ে পড়েছেন বাসে সবাইকে তুলতে। বাসে করে আগে হাওড়া যাব, তারপর সেখান থেকে ট্রেন। এই মৌ, তোর ড্রেসটা তো হেব্বি সুন্দর, কবে কিনলি? আমি কিনিনি, আজকে সকালে আদিত্য পড়তে বললেন। আচ্ছা, এইবার বুঝেছি বউয়ের দিকে অন্য ছেলেরা তাকাবে, সেটা সহ্য হচ্ছে না আদিত্যদার। কিন্তু লাভ নেই, বউ সুন্দরী হলে ছেলেরা তো তাকাবেই। কোয়েলের কথা শুনে দিলাম কোয়েলের বাহুর মধ্যে একটা চাপড়, আর ও জোরে হাসতে লাগলো। ধীরে ধীরে সবাই বাসে উঠে যাচ্ছে দেখে আমি আর কোয়েলও সেই দিকে এগোলাম। রাজদা এখনো আসেনি, সব কিছু আদিত্য একাই সামলাচ্ছেন। হয়তো তাহলে সত্যি রাজদা আসবেন না, কথাটা ভেবে কোয়েলের জন্য খারাপ লাগছে। আমরা বাসের কাছে আসতেই দেখলাম আদিত্য নিজের বাইকে বসে ফোন ঘাটছেন, কারণ লাগেজ তোলা হয়ে গেছে। এবার যে যার মতো বসে উঠেছে। এই ফাঁকে ওনার দিকে এগিয়ে যাচ্ছেন জিয়া। আমি আর কোয়েল একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলাম ব্যাপারটা দেখে। আজকে ফার্স্ট টাইম আদিত্যদা নিজের বাইকে কোনো মেয়েকে বসিয়ে ভার্সিটি এনেছে। জিয়াকেও কোনোদিন বসতে দেয়নি, এই কারণেই মনে হয় ও গেছে। খাবে ঝাড় দেখিস। এই সময় কোনো সিন ক্রিয়েট যেন না করেন উনি। ইউনিভার্সিটিতে সবাই দেখবে, এই জন্যই আমি বলেছিলাম আসবো না, তাও শুনলেন না আমার কথা। অবশ্য বাকি সবার মতো কোয়েলেরও মনে হচ্ছে আমি আদিত্যের বাইকে প্রথম উঠলাম, কিন্তু তা তো নয়। চল একবার গিয়ে দেখি ওইদিকে, কোনো রকম সিন ক্রিয়েট করে ঘুরতে যাওয়ার মুডটাই খারাপ হবে। আমরা আদিত্যের দিকে এগিয়ে যেতে আদিত্য আমার দিকে তাকালো আর হুট করেই আমার হাত ধরে হ্যাচকা টান মেরে নিজের কাছে টেনে নিল। আমি তো পুরাই অবাক ওনার কাজকর্মে। উনি আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে জিয়া, তুই সরি চাইতে এসেছিস তাই না? আমাকে নয়, মৌমিতাকে সরি বল। ও ক্ষমা করলে ক্ষমা পাবি, না হলে নয়। আদিত্যের কথা বুঝলাম জিয়া ক্ষমা চাইতে এসেছে, কিন্তু এই ব্যাপারটা আমার ঠিক হজম হলো না, খটকা লাগছে। জিয়া ক্ষমা চাইতে এসেছে? আই এম সরি। ইটস ওকে। সো জিয়া, তুই ক্ষমা পেয়ে গেছিস মানে এই না যে তুই যা খুশি তাই করবি। এটা তোর লাস্ট চান্স, ওকে? যা, এবার বাসে যা। জিয়া কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়, আর আদিত্য আমাকে বলেন, মৌমিতা বসো। বসবো মানে? বাইকে বসে কি করব? বাসে যাবার কথা তো। হ্যাঁ, সেটা বাকি সবার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে শুধু বাইক আর ট্রেন, বুঝেছো? তার মানে তোরা দুজনে বাইকে হাওড়া স্টেশন যাবি? ওয়াও! এই মৌ, জলদি উঠে পড়, আমি বাসে গেলাম। আমি কিছু বলবো তার আগে কোয়েল ঘুরে বাসের দিকে এক পা এগোতেই আচমকা থেমে গেল, কারণ ওর সামনে হুট করে একটা বাইক এসে থামে। বাইকে বসে থাকা ব্যক্তি নিজের ফুল ব্ল্যাক হেলমেটটা খুলতেই আমরা অবাক। রাজদা! হ্যালো গাইস, সবাই বাসে উঠেছো তো? বাসের দিকে ঘুরে জোরে, বাস থেকে জোরে আওয়াজ আসছে যে হ্যাঁ। রাজদা হেসে কোয়েলের দিকে তাকিয়ে বলে, তো ম্যাডাম, আপনিও আপনার বান্ধবীর মতো জলদি বাসে উঠে পড়ুন। আমি তো বেশ খুশি রাজদাকে দেখে, কিন্তু কোয়েল কোনো উত্তর দিচ্ছে না দেখে আমি ভাবলাম কোয়েলকে ডাকবো, কারণ আমার কেমন যেন মনে হচ্ছে ও বেঁকে বসবে, এত সহজে মানবে না। আমার ভাবতে দেরি হলো, কিন্তু কোয়েলের বলতে দেরি হলো না। জিয়া, আমি জানি তুই বাইক রাইড খুব পছন্দ করিস। আদিত্যদার সাথে বাইক রাইডে যেতে পারিসনি তো কি হয়েছে? রাজ আছে তো, তুই ওর সাথে চলে যা। আমি বরং অঙ্কিতের সাথে চলে যাব বাসে। আমি চাইলেই অঙ্কিত আমাকে বাইকে নিয়ে যেতে পারে, কিন্তু আমি বাসেই যাব। মৌ, আদিত্যদা, আমি আসছি। এই বলে কোয়েল রাজদার বাইকে কাটিয়ে বাসের দিকে চলে যেতে নেয়, কিন্তু বাইকটা পুরোপুরি পাশ কাটানোর আগে রাজদা কোয়েলের হাত ধরে টেনে নিজের সামনে নিয়ে আসে আর কোমর জড়িয়ে ধরে বলে, বাইকটা আমার, তাই আমি ডিসাইড করব কে আমার বাইকে বসবে আর কে না। তোকে আমি বাইকে বসতে বলেছি, চুপচাপ বাইকে বস, না হলে
রাজদার চোয়াল শক্ত হয়ে গেছে কোয়েলের কথাগুলো শুনে। কোয়েল মাথা তুলে কোনো কথা না বাড়িয়ে সবার দিকে একবার তাকিয়ে চুপচাপ বাইকে উঠে বসে। রাজদা নিজের বাইকের হ্যান্ডেলে ঝোলানো একটা প্যাকেট নিজের হাতে নিয়ে ওটা থেকে একটা স্টাইলিশ টুপি বের করে আর পেছন দিকে কোয়েলের দিকে দিয়ে বলে, পর এটা। কোয়েল টুপিটা নিয়ে পরে নেয়। যেহেতু কোয়েল হাইনেক মেরুন টি শার্ট আর ব্ল্যাক হিপড আপ জিন্স পরেছে, তাই বেশ মানিয়েছে ওর সাথে টুপিটা। আদি, বাস এখন ছাড়বি না। কেন? ম্যাডামের সাথে কথা বলে এসেছিস? হ্যাঁ, ম্যাডাম আসছেন, একটু ওয়েট কর, আমরা আসছি। রাজদা কথাটা বলে কোয়েলকে নিয়ে বেরিয়ে গেল। কোয়েলদের যেতে দেখে আমি হাসলাম। তারপর আদিত্যকে জিজ্ঞেস করলাম, আপনি জানতেন তাই না রাজদা আসবেন? না, আমি সত্যিই জানতাম না। আমাকে রাজ একদিন আগে জানিয়েছিল যে ও মেবি আসতে পারবে না ওর অফিসের কাজের জন্য। ওর আসা না আসার কোনো সিওরিটি ছিল না। হোয়াটএভার, এসে যখন গেছে তখন আর কথা বাড়িয়ে লাভ নেই। তুমি স্কার্ফটা সাথে রেখেছো নাকি ব্যাগ থেকে নিয়ে আসবো? কোনটা? না না, আমার হ্যান্ডব্যাগেই আছে, আনতে হবে না। গুড। বাইকে যাওয়ার কি দরকার ছিল? আপনার মাথা যন্ত্রণাটা তো কমে যেত বাসে রেস্ট নিলে। তোমার হাতে জাদু আছে। তোমার হাতের ছোঁয়া পেয়ে মাথার যন্ত্রণা ফুট হয়ে গেছে, ঠিক যেমন রাজ কোয়েল পাখিকে নিয়ে ফুট হয়ে গেল। আমি হেসে ফেললাম ওনার কথা শুনে। উনিও হাসলেন। আমি এখন বুঝতে পারছি ওনার বাইক নিয়ে আসার কারণটা। এর মাঝে প্রিন্সিপাল ম্যাডাম আর আমার শ্বশুরমশাই এসে উপস্থিত হলেন, আর আদিত্য আমাকে বলে ওনাদের সাথে কথা বলতে চলে গেলেন। অন্যদিকে কোয়েল আর রাজ সেই ওদের পুরনো চায়ের দোকান থেকে চা খাচ্ছে। কোয়েল চুপচাপ মুখ গম্ভীর করে অন্যদিকে তাকিয়ে আছে। রাজ ওর পাশে দাঁড়িয়ে চায়ে চুমুক দিয়ে বলল, গত 2 দিন সারা রাত অফিসে ছিলাম, অফিসে চেঞ্জ করে নিয়েছি ওয়াশরুমে গিয়ে, তাই আসতে একটু লেট হয়ে গিয়েছে, সরি। কোয়েল কোনো উত্তর দিল না। নিজের চা শেষ হতেই ভাঁড়টা ফেলে দিয়ে ঘুরে যেতে নিলেই রাজ নিজের চায়ের ভাঁড়টা ফেলে দিয়ে কোয়েলের হাত ধরে নিজের দিকে নিয়ে আসে। কোয়েল তাও তাকাচ্ছে না রাজের দিকে। রাজ কোয়েলের দুগালে হাত রেখে নিচের দিকে ফেরালে দেখে ঠিক যেমন সে ভেবেছিল। কোয়েলের চোখ ছলছল করছে। রাজ একটা নিঃশ্বাস নিয়ে কোয়েলকে বোঝানোর চেষ্টা করে, আই নো আমি তোকে কল ব্যাক করিনি, কোনো মেসেজ করিনি, বাট তাও তো সোশ্যাল মিডিয়ায় অনলাইনে ছিলাম। বাট ট্রাস্ট মি, আমি জাস্ট আমাদের কলিগদের সাথে কথা বলেছিলাম, এছাড়া কিছুই না। এতটাই প্রেশার ছিল আমার উপরে যে কারোর সাথে কথাও বলতে পারিনি। ওদিকে জাস্ট জানিয়েছিলাম মেবি আমি যেতে পারবো না। 7 দিনের কাজ 2 দিনে কমপ্লিট করাটা আমার একার পক্ষে খুব টাফ হয়ে গিয়েছিল। নিঃশ্বাস নেওয়ার সময়টাও পাচ্ছিলাম না আমি, বাট শুধুমাত্র তোর কথা ভেবে সবটা কমপ্লিট করেছি। প্লিজ রাগ করে থাকিস না, তুই ভালোভাবে জানিস আমি মিথ্যা বলি না। এত কাজের প্রেসার ছিল, ঘুমাওনি তুমি 2 রাত? না, অফিসে একটু ব্রেক নিয়েছিলাম 2 থেকে 4 ঘন্টার জন্য, কজ মাথা যন্ত্রণা উঠে যেত। তার মানে 2 দিন জাস্ট 8 ঘন্টা, তাও অফিসে। এরপরে তুমি এতটা রাস্তা বাইকে যেতে চাইলে কেন? বাসে গেলে তো ঘুমাতে পারতে। কারণ আমি জানি একজন বাইক রাইড খুব পছন্দ করে, আর এও জানি সে আমার এই 2 দিনের বিহেভিয়ারে খুব হার্ট হয়েছে। একদম না, তুমি বাসে চলো, যেতে হবে না বাইকে। আমি ঠিক আছি, বাসে কেন যেতে চাইছিস? আঙ্কিত আছে তাই? একদম মজা করবে না, বদ জমরাজ একটা। চল, দেরি হয়ে যাবে না হলে এবার। কোয়েল আর কথা না বাড়িয়ে বাইকের দিকে এগিয়ে যায়, আর রাজ টাকা দিয়ে এসে বাইক স্টার্ট দেয়। বাসের কাছে পৌঁছাতেই দেখে প্রিন্সিপাল ম্যাডাম আর আদিত্যের বাবা আকাশবাবু সবার সাথে কথা বলছে। ওরা গেলে ওদের সাথেও কথা বলে নেয়। তারপর সবাই বাসে উঠে গেলে বাসের দরজা বন্ধ করে আদিত্য আর রাজ বাইক নিয়ে আগে যায়, আর ওদের পেছনে ওদেরকে ফলো করে বাস ছাড়ে। আপনার মাথা যন্ত্রণাটা সত্যি কমেছে তো? আদিত্য আমার কথার কোনো উত্তর দিলেন না। বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি উনি আমার সাথে কথা বলছেন না, শুধু বাইকই চালিয়ে যাচ্ছেন। ব্যাপারটা কি? কিছু ভুল করেছি নাকি আমি? কি আবার ভুল করলাম? ধূর ছাই। রাজদা আর কোয়েল আমাদের পাশে পাশেই চলছে। কোয়েল আমার দিকে তাকিয়ে ইশারা করলো আদিত্যকে ধরতে। আমি সঙ্গে সঙ্গে না বোধক মাথা নাড়লাম। কোয়েল ইশারায় বোঝালো আদিত্য রেগে আছেন। তার মানে আমি ওনাকে ধরে বসছি না দেখে উনি কোনো কথা বলছেন না, কিন্তু আমি তো ওনার কাঁধ ধরে বসেছি। এর থেকে বেশি কিছু কি ঠিক হবে? যদিও এখন আমাদের সম্পর্কটা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু তবুও
আমি তো সাহস পাচ্ছি না। আমার ভাবনার মধ্যেই উনি ব্রেক বসলেন। পাশে তাকিয়ে দেখলাম চায়ের দোকান, তার মানে সবাই হয়তো চা খাবে। আমি নামতেই দেখলাম আমাদের বাসও এসে দাঁড়ালো। উনি বাইক সাইড করে রেখে বাসের দিকে চলে গেলেন। আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। আমি অসহায় মুখ করে দাঁড়িয়ে থাকলে কোয়েল এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, কি হলো? এমন মুখ বেজার করে রেখে কোনো লাভ আছে? যখন বললাম ধরে বসতে তখন তো বসলি না। ধরেই তো বসেছিলাম, আর কিভাবে ধরে বসবো? জড়িয়ে ধরে বসবি? শান্তি। ধুর, আমাকে যে এত জ্ঞান দিচ্ছিস, নিজে তো রাজদাকে ধরে বসিসনি, বাকির পিছনের হ্যান্ডেল ধরে বসেছিলি, মাঝে মধ্যে ধরছিলিস। সে বেলায়